আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত, মত গয়েশ্বরের। রোকেয়া পদক 2024 পেলেন 4 বিশিষ্ট নারী, পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সহ সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে এই বিষয়গুলো দ্রুতই সমাধান করার চেষ্টা করবে। এর আগে সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। এরপর সকাল 10টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করে। সেখানে চলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সচিব পর্যায়ের দীর্ঘ বৈঠক। বেলা 3টার দিকে বিক্রম মিশ্রি যান পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। খসড়ার সূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না, এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস। ভারত গত 15 বছরে বাংলাদেশ থেকে অনেক অবৈধ সুবিধা নিয়েছে। এখন সেই সুবিধা না পেয়ে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাদের আর সুবিধা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খুলনা শিল্পকলা একাডেমিতে সকালে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও আশানুরূপ সংখ্যায় উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা দিয়ে নিচ্ছে আমাদের। এরা এত সুবিধা নিচ্ছে যে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রচারণা করছে, এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু মিথ্যা ঘটনা দিয়ে সাথে অনেক সময় অনেক কিছু প্রচার করে। এটা কিন্তু আপনারাই পারেন সত্য ঘটনাটা প্রকাশ করে এটার প্রতিবাদ করা। আপনারা যদি এই সত্য ঘটনাটা প্রকাশ করে ওদের কিন্তু মুখে আপনারা চুনকালি করেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে সাহিত্যিক সাংবাদিক কালাম ফায়েজি রচিত নেতা ও কবি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সত্য জানার পরেও নিজেদের স্বার্থেই ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বোঝে তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। গয়েশ্বর চন্দ্র বলেন, আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গেও হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে ভারত।
যে বাণিজ্য ঘাটতি মোর দেন 90% ভারতের সাথে। আমরা তো ইলিশ মাছ পাঠাই, পাই কত, আর তারা তো সবই পাঠায়, সুতরাং তারা নেয় কত। সুতরাং ভিসা এলসি এই যদি বন্ধ থাকে, ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদী বা সোনিয়া গান্ধী সবাই একসঙ্গে বসে অপার ঠোকাঠুকি করতে পারে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে কল্পিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11 ডিসেম্বর লং মার্চ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 3 সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে ভারত। দেশটির আগ্রাসন বন্ধে সামনে থেকে সবসময় প্রতিবাদ করার কথা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গত 8 ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 4 বিশিষ্ট নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। সোমবার তাদের হাতে পদক তুলে দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম রোকেয়ার দূরদর্শী কল্পনা শক্তিতে বিস্ময় প্রকাশ করেন। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন 9 ডিসেম্বর, যে দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয় এবং সমাজ, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য দেয়া হয় রোকেয়া পদক। এবছর 4 জন বিশিষ্ট নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। এদের মধ্যে নারী শিক্ষায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর পারভিন হাসান, নারীর আর্থসামাজিক উন্নয়নে নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, নারী অধিকারে আলোকচিত্রী তাসলিম আক্তার লিমা এবং ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে দাবারু রানী হামিদ তার পক্ষে পদক গ্রহণ করেন ছেলে কায়সার হামিদ। নারী জাগরণে বেগম রোকেয়ার কল্পনা শক্তির প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে দেশ গর্বিত। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। যদি কল্পনা করি, একদিন সেটা বাস্তব হবে। যদি কল্পনা না করি, বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই। রোকেয়া পদক বিজয়ীরা জানান, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করতে এ পদক আরও প্রেরণা যোগাবে। বিশ্ববিদ্যালয় চালাচ্ছি, মেয়েদের বিশ্ববিদ্যালয়, সেটা পুরনো ঢাকায় অবস্থিত। অনেক মেয়েরা বিবাহিত এবং তাদের বাচ্চা আছে, সেজন্য আমরা একটা শিশু প্রযত্ন কেন্দ্র চালাই তার মধ্যেই। তো অনেক ছাত্রীরা আছে যারা নিজেদের বাচ্চাদের রেখে ওখানে নিজেরা ক্লাস করে আবার এসে তাদের দেখাশোনা করে। তো চেষ্টা করছি একটু এই পিছিয়ে পড়া মেয়েদের একটু সামনে নিয়ে যেতে। সমাজকে আর একটু উদার হতে হবে, নারীকে মানুষ হিসেবে চিনতে হবে, সম্মান করতে হবে। আমরা আশা করি যে আগামী সময়ে রোকেয়াকে আমাদের দেশের তরুণ নারী পুরুষ সবাই অনেক বড় পরিসরে জানবে এবং আমরা একটা আত্মমর্যাদাশীল দেশ তৈরি করার ক্ষেত্রে সবাই নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে রোকেয়াকে সাথে নিয়ে আগাতে পারবো। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ 40 বছর আইনি লড়াই করে সোনালী ব্যাংকের মামলায় জয় পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী। মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষকে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এই ভুক্তভোগীর নাম হরেন্দ্রনাথ চন্দ্র, বাড়ি কুষ্টিয়ায়।
ব্যাংকে চাকরির সুবাদে সুন্দর জীবন সাজাতে চেয়েছিলেন হরেন্দ্রনাথ চন্দ্র, কিন্তু হয়েছে তার উল্টো। এই চাকরির কারণেই তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে আদালতের বারান্দায় ঘুরে আর জেল খেটে। এমন ঘটনার শিকার কুষ্টিয়া জেলার এই বাসিন্দা। 1979 সালে সোনালী ব্যাংকের রাজধানীর যাত্রাবাড়ি শাখায় ক্যাশিয়ার কাম ক্লার্ক পদে কর্মরত ছিলেন। তখন তার বিরুদ্ধে 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে, কিন্তু তিনি তা লোকাল অফিসে স্থানান্তর করেছিলেন বলে দাবি করেন। যাত্রাবাড়ি শাখা থেকে চলে দেয় রেমিটেন্স লোকাল অফিস রিসিভ করে, কাগজে কলমে একা রিসিভ করে দিয়ে দেয়, আমার কোনো দায়িত্ব থাকে না। এ ঘটনায় বিভাগীয় মামলার জেরে চাকরি হারান হরেন্দ্রনাথ সহ 9 জন। 1986 সালে আদালত তাদেরকে 7 বছর করে কারাদণ্ড দেয়। 1990 সালে তিনি জেল থেকে ছাড়া পান। পরবর্তীতে জেলা আদালত ও হাইকোর্টে খালাস পান হরেন্দ্রনাথ, কিন্তু সোনালী ব্যাংক আপিল বিভাগে আবেদন করে, আর সেই মামলা চালাতে গিয়ে সবকিছু হারান তিনি। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ আপিলের রায় দেয়। হরেন চন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় আপিল বিভাগ 20 লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। অবশ্য সোনালী ব্যাংকের রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। এই আদেশে ক্ষুব্ধ হয়ে সোনালী ব্যাংক হয়তো রিভিউ করতে পারে, এবং রিভিউ পরবর্তী যে জাজমেন্ট আসবে, আদেশ আসবে, সেটাই চূড়ান্ত। ক্ষতিপূরণের টাকা দিতে বাধ্য করা হলে আর কোনো প্রতিষ্ঠান মিথ্যা মামলার সাহস পাবে না বলে জানান আইনজীবীরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। তখন আপিল বিভাগ জানায় এই বিষয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার 80 থেকে 90 হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এখন অনেকটাই সক্রিয় হয়েছে জানিয়ে কমিশনার বলেন, গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেপ্তার করা হবে না। যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সাজ্জাদ আলী। ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিজ দেশ থেকে পালিয়ে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে বলে জানায় ক্রেমলিন। এদিকে সশস্ত্র বিদ্রোহের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে আসাদের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েল সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেন নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনে সিরিয়ার দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিক্রম মিস্ত্রির বৈঠক, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত, মত গয়েশ্বরের। এবং রোকেয়া পদক 2024 পেলেন 4 বিশিষ্ট নারী, পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।